আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব সেলফ প্যাডিং, সেলফ স্পেসিং এবং নর্মাল ওয়াইড এন্ড হাইট ব্যবহার করলে কি হয়। দেখো, এই ফলাফলটা যদি দেখো, অর্থাৎ এই কোডিংটা যদি দেখো, এটাকে আমি যদি কোডিং করি, আমাকে কি জিনিসটা খেয়াল রাখতে হবে। মনে রাখবে, সেলফ স্পেসিং এবং সেলফ প্যাডিং এগুলো সব হচ্ছে তোমার টেবিলের অন্তর্ভুক্ত, অর্থাৎ টেবিলের জন্য এগুলো প্রযোজ্য। এখন আসো, এই প্রোগ্রামটার বা এই ফলাফলটা দেখো, নেম, রোল, জিপিএ, করিম, যেই কোনো ডেটা কিংবা টেবিল হেডের শুধুমাত্র বাম পাশে ডান পাশে বেশি জায়গা রয়েছে, কিন্তু উপরে নিচে জায়গা কম রয়েছে। তার মানে এই ক্ষেত্রে কখনো আমরা সেল প্যাডিং ইউজ করতে পারিব না। সেল প্যাডিং মানে কি? সেল প্যাডিং মানে হচ্ছে কোনো একটা সেল, মানে অর্থাৎ বক্সের ঠিক মাঝখানে জায়গা থাকবে, এই দিকে যতখানি জায়গা থাকবে, এই দিকে ততখানি জায়গা থাকবে, এই দিকে ততখানি জায়গা থাকবে, এই দিকে ততখানি জায়গা থাকবে। অর্থাৎ কোনো একটা ডেটা কিংবা টেবিলেটের চারদিকে যদি সমান পরিমাণ জায়গা থাকে, তখন সেটা আমরা সেল প্যাডিং নিয়মে করব। আর যদি চারদিকে সমান পরিমাণ জায়গা না থাকে, তাহলে সেটা সেল প্যাডিং করা যাবে না। যেমন দেখো, এই টেবিলটার আমার ডানে এবং বামে জায়গা রয়েছে, কিন্তু চারদিকে জায়গা নেই। তাহলে এখানে আমরা যে কাজটা করব, সমান পরিমাণ জায়গা নেই, আমরা টেবিল ট্যাগ শুরু করব। টেবিল ট্যাগ শুরু করার পর অবশ্যই বাধ্যতামূলক অ্যাট্রিবিউট বর্ডার নিব। বর্ডার আমরা 1 বা 2 দিব। তো এরপরে হচ্ছে আমরা এখানে ওয়াইড অ্যান্ড হাইট, আমরা যদি ওয়াইড অ্যান্ড হাইট দেখি, আমাদের এই ওয়াইড এবং হাইটের মধ্যে সবসময় মনে রাখতে হবে যে এমনভাবে কোন দিতে হবে যেন এর মানানসই। যেমন দেখো, আমাদের ডাইনে বামে জায়গা বেশি, তার মানে ওয়াইডটা আমাদেরকে বেশি দিতে হবে এবং হাইট হচ্ছে একটু কম পরিমাণ দিতে হবে, যেহেতু উপরে নিচে আমার জায়গা কম। আমরা যদি খেয়াল করি যে এই তোমার যে ডাটাটা আমাদের, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে দেখবে এই যে নেমের উপরে এবং নিচে জায়গা কম, কিন্তু ডাইনে বামে অনেক জায়গা রয়েছে। তার মানে আমাদের এই ক্ষেত্রে আমরা ওয়াইড দিব হচ্ছে 400, একটু বেশি দিব, আর হাইট দিব হচ্ছে 100, অর্থাৎ একটু কম দিব। হ্যাঁ, বাট এই ক্ষেত্রে সেল প্যাডিং ইউজ করা যাবে না। কেন? আবারও রিপিট করি, সেল প্যাডিং তখনই ইউজ করা যাবে যখন কোনো একটা সেলের ঠিক মধ্যখানে ডেটা থাকবে এবং ওই সেলের যখন ডাইনে বামে সমপরিমাণ ডেটা থাকবে, তখনই আমরা সেল প্যাডিং ইউজ করতে পারবো। অর্থাৎ ঠিক মাঝখানটাতে যদি কোনো ডেটা থাকে, তখনই সেল প্যাডিং হবে। আর এটা যেহেতু মাঝখানে নেই, এখানে সেল প্যাডিং ইউজ করা যাবে না। তো আশা করি তোমরা সেল প্যাডিং ইউজ কোথায় করা যাবে, কোথায় করা যাবে না সেটা দেখেছো। তাহলে কোথায় সেল প্যাডিং এবং কোথায় ওয়াইড অ্যান্ড হাইট ব্যবহার করতে হবে সেটাও বুঝতে পেরেছো। এবার আমরা সেল প্যাডিং নিয়ে আর একটু দেখাই। সেটা হচ্ছে, যেমন আমরা যদি বলি যে এই সেল প্যাডিং, যেমন দেখো এখানে রয়েছে সেল প্যাডিং। এই সেল প্যাডিংটা একটু ভালো করে দেখো, এটা আমরা সেল প্যাডিং দিয়ে করেছি। অর্থাৎ সেল প্যাডিং দেওয়ার কারণে, অর্থাৎ আমরা এখানে টেবিল ট্যাগের পরে হচ্ছে অবশ্যই বাধ্যতামূলক অ্যাট্রিবিউট বর্ডার। বর্ডার আমরা দিয়েছি 1 দিয়েছি অথবা 2 দিব। এখন এই বর্ডার দেওয়ার পরে এখানে যদি আমরা সেল প্যাডিং দিই, হ্যাঁ, সেল প্যাডিং, তো এই সেল প্যাডিং দিয়ে এখানে কোনো একটা ভ্যালু দেওয়ার পর আমাদের এই জিনিসটা দেখা যাবে। অর্থাৎ ঠিক সেলের মাঝখানে তুমি দেখো, এই 101 যদি দেখো, 101-এর তোমার এই প্রত্যেকটা কর্নারের দূরত্ব সমান এবং উপরে নিচে দূরত্ব সমান। হ্যাঁ, অর্থাৎ ঠিক সেন্টারে রয়েছে। অর্থাৎ কোনো ডেটা যদি টেবিলের সেলগুলো, সেল মানে একটা বক্স হচ্ছে একটা সেল, হ্যাঁ, একটা বক্স মানে একটা সেল, এই সেলের মধ্যে ডেটাগুলো যদি ঠিক মাঝখানে থাকে, তাহলে আমরা সেল প্যাডিং নিব। যেমন আমরা যদি এটার কোডিংটা একটু দেখি, তাহলে আরো ভালো বুঝতে পাবো। এই হচ্ছে আমাদের এটার কোডিং। দেখো, আমরা এই সেল প্যাডিং এর কোড, এই দেখো সেল প্যাডিং এর কোডিংটা যদি আমরা দেখি, আমাদের এই জিনিসটা অবশ্যই
আমরা খেয়াল করব যে সেল প্যাডিং এর আমরা যখন দিয়েছি, দেখো এই যে সেল প্যাডিং, এখানে সেল প্যাডিং দেওয়ার কারণে আমার এই যে সেল প্যাডিং দেওয়ার কারণে আমার এই ডাটাটা ঠিক মাঝখানে আসছে। আর সেল প্যাডিং না দিলে ডাটাটা মাঝখানে আসতো না। এখন সেল প্যাডিং এর মান কত দিব স্যার? সাধারণত 10 বা তার বেশি, যত বেশি দিবা তত বড় বক্স আসবে এবং ডাটা তত বেশি মাঝখানে দেখা যাবে। এটা তুমি সিচুয়েশন ডিমান্ড করবে, সেই অনুযায়ী তুমি এটাকে লিখবে। তো এরপরে আসি সেলফ স্পেসিং। তো সেলফ স্পেসিং আসলে দিলে কি হয়, যেমন সেলফ স্পেসিং আমরা এখানে দিয়েছি, টেবিল বর্ডারের পরে সেলফ স্পেসিং দিয়েছি। তো সেলফ স্পেসিং দিয়ে আমরা যদি আবার প্রোগ্রামটাকে রান করি, তখন আমরা দেখব সেলফ স্পেসিং এর একেবারে ঠিক এই ডাটাটা দেখো, হ্যাঁ এই ডাটাটা দেখো, দেখো মাঝখানে ছোট ছোট বক্স করা, অর্থাৎ ছোট ছোট বক্স করা রয়েছে মাঝখানে, এটাকে বলে সেলফ স্পেসিং। অর্থাৎ একটা সেল থেকে আরেকটা সেলের বেশ দূরত্ব রয়েছে। তাহলে আমরা যদি আবার একটু রিভিউ করি, তাহলে বলবো যদি কোনো একটা কলামের ডেটার ঠিক ধরো ডাইনে বামে জায়গা হিউজ থাকে, বাট উপরে নিচে জায়গা কম থাকে, সেটা সেলফ স্পেসিং বা সেলফ প্যাডিং কোনটা দিয়ে হবে না, সেলফ প্যাডিং অথবা সেলফ স্পেসিং কোনোটা দিয়েই হবে না। এখন তাহলে সেটা কোনটা দিয়ে হবে? সেটা হবে তোমার ওয়াইড অ্যান্ড হাইট, আলাদা করে ওয়াইডের মান এবং আমাদের হাইটের মান দিয়ে দিতে হবে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর যদি দেখি একটা টেবিলের ভিতরে ছোট ছোট সেল করা রয়েছে, তখন আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। টেবিলের অ্যাট্রিবিউট অবশ্যই সেলফ প্যাডিং, সেলফ স্পেসিং এবং ওয়াইড অ্যান্ড হাইট, এগুলো টেবিলের অ্যাট্রিবিউট। তো এখন এই অ্যাট্রিবিউট ব্যবহার করবো এখানে সেলফ স্পেসিং, অর্থাৎ সেল স্পেসিং। বুঝে শুনে কাজ করতে হবে, না হলে আমাদের ভুল হবে। আর যদি আমরা দেখি যে একটা টেবিলের ডাটাগুলো ঠিক মাঝখানে রয়েছে, আমাদের ব্যাপারটা যদি এরকম হয় যে প্রত্যেকটা সেল অর্থাৎ প্রত্যেকটা বক্সের ঠিক মাঝখানে আমার ডাটা রয়েছে, তখন আমরা সেলফ প্যাডিং দিতে পারবো। তো আশা করি সেলফ প্যাডিং, সেলফ স্পেসিং এই জিনিসগুলো বুঝতে পেরেছো। আমি আসলে কাজে বিশ্বাসী, যার জন্য প্রত্যেকটি প্রোগ্রাম অর্থাৎ প্রত্যেকটি কোডিং তোমাকে রান করে করে দেখাচ্ছি যে ওয়াইড অ্যান্ড হাইট দিলে কি হচ্ছে, কখন ওয়াইড অ্যান্ড হাইট দিবে, কখন তুমি সেলফ স্পেসিং দিবে, কখন সেলফ তুমি তোমার প্যাডিং দিবে। তো এগুলো আসলে একটু প্র্যাকটিক্যাল নলেজ, এগুলো মুখস্থ করার জিনিস না, প্র্যাকটিক্যাল নলেজ। আশা করি তোমরা এগুলো এইভাবে আয়ত্ত করতে পারলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো এই জন্যই কোডিং দেখে সিদ্ধান্ত নিবে। ওকে, সেলের মাঝখানে যদি ফাঁকা থাকে তখন আমাদের করণীয় কি? যেমন ধরো এই সেলের মাঝখানে ফাঁকা ডাটা রয়েছে, এখন আমরা কি করব? অর্থাৎ এখানে কোনো ধরনের ডাটা নেই। তাহলে এক্ষেত্রে যে কাজটা করব, একেবারে আগের কোডিংটা ঠিক যেভাবে করেছি এই টেবিলটার জন্য সেম ওয়েতে করব। শুধু একটা কাজ করব, এখানে যে টেবিল ডাটাটা নিব আমরা, ধরো এখানে আমাদের রয়েছে ফর এক্সাম্পল এখানে 4.00 ছিল, তাহলে 4.00 ঠিক যেই জায়গাটা ফাঁকা রয়েছে, 4.00 জায়গাটাতে ফাঁকা রয়েছে, ওই জায়গাটাতে আমরা NBSP সেমিকোলন দিয়ে দিব, তাহলে আমাদের এই সেলটি ফাঁকা হয়ে যাবে। তো আমরা যদি এটার কোডিংটা একটু দেখি, এটার কোডিংটা আমরা যদি খেয়াল করি, যেমন দেখো আমরা এটার কোডিংটা করে রেখেছি। এই কোডিংটা আমরা ঠিক কি কাজটা করেছি, দেখো আমরা যে কাজটা করেছি, এই যে জাকারিয়ার নিচে একটি সেল ছিল ফাঁকা সেল, সেখানে আমরা এই যে NBSP অর্থাৎ আমরা এই জায়গাটাতে আমরা এই কাজটা করেছি। তাহলে এই কাজটা করে আমরা যদি এখন রান করি, আমরা ঠিক যে ফলাফলটা পাবো, যেটি প্রশ্নকর্তা আমাদেরকে কোডিং করতে দিয়েছে, এই যে দেখো আমরা এখন রান করলাম। তো রান করলেই আমরা এই ফলাফলটাই দেখতে পাবো। তো এখন এই ব্যাপারটা সব সময় মাথা রাখতে হবে, ডিফারেন্ট ওয়েতে করা যায়। তো পরবর্তী ভিডিও আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরো আপলোড করতে থাকবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।